বিশ্ব রাজনীতি আবার একটি চরম উত্তপ্ত পর্যায়ে পৌঁছেছে এবং কেন্দ্রবিন্দুতে আছেন ডোনাল্ড ট্রাম্প। একদিকে যুক্তরাষ্ট্রের ক্ষমতা, অন্যদিকে তার নিজস্ব আগ্রাসী কূটনৈতিক স্টাইল। সাম্প্রতিক দিনগুলোতে তার নানা মন্তব্য, হুমকি, কূটনৈতিক প্ররোচনা এবং অদ্ভুত দাবি দাওয়া আন্তর্জাতিক মহলে প্রবল আলোড়ন তুলেছে। বিশেষ করে তার নতুন প্ল্যাটফর্ম বোর্ড অফ পিস, যা তিনি জাতিসংঘের সমতুল্য বিকল্প হিসেবে তুলে ধরতে চাইছেন, এটি এখন বিশ্বব্যাপী বিতর্ক, নিন্দা ও উদ্বেগের কেন্দ্রে। এই রিপোর্টে আমরা বিশ্লেষণ করব ট্রাম্পের নতুন বোর্ড অফ পিস আসলে কি, কেন 200% শুল্কের হুমকি, ম্যাক্রোকে প্রকাশ্যে অপমান করার কারণ, কেন ভারত যোগ দেবে না, চাগল দ্বীপপুঞ্জ ও ডিয়েগো গার্সিয়া নিয়ে নতুন বিতর্ক, এবং শেষ পর্যন্ত গ্রিনল্যান্ডের পর ট্রাম্পের নজর কোথায়। ডোনাল্ড ট্রাম্প যে নতুন বোর্ড অফ পিস নামে একটি কাঠামো তৈরি করার ঘোষণা দিয়েছেন, সেটি বাইরে থেকে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ মনে হলেও বাস্তবে এটি সম্পূর্ণ ভিন্ন কাহিনী। বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে জাতিসংঘ তৈরি হয়েছিল বহুপাক্ষিক কূটনীতির ভিত্তিতে, যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় নানা কমিটি, ভোট, সনদ এবং আন্তর্জাতিক আইন মান্যতার মাধ্যমে। কিন্তু ট্রাম্পের বোর্ড অফ পিস এই ধরনের কোনো গণতান্ত্রিক কাঠামোর উপর দাঁড়িয়ে নেই, বরং এটি এমন একটি সিস্টেম যেখানে এক ব্যক্তি অর্থাৎ ট্রাম্প নিজেকে সরাসরি সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দুতে রাখছেন। তিনি বলেছেন যে এই বোর্ড বিশ্বব্যাপী সংঘাত সমাধান করবে, গাজা থেকে শুরু করে পূর্ব ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, যেখানে সমস্যা আছে সেখানেই তার বোর্ড হস্তক্ষেপ করবে। কিন্তু সমস্যা হলো, এই হস্তক্ষেপ কিভাবে হবে, কোন আইনে হবে, কোন আন্তর্জাতিক মানদণ্ডে হবে, এসবের কিছুই স্পষ্ট করা হয়নি। ট্রাম্প এটিকে একটি বিকল্প জাতিসংঘ হিসাবে গড়ে তুলতে চাইছেন, এমন একটি প্রতিষ্ঠান যেখানে কোনো ভোট নেই, কোনো স্থায়ী নিরাপত্তা পরিষদ নেই, কোনো ভেটো রাইট নেই। সিদ্ধান্ত নেবেন একজন মানুষ, তার ঘনিষ্ঠ উপদেষ্টারা, এবং বিশ্বকে তা মানতে বাধ্য করা হবে। এটিকে কেউ কেউ বলছেন প্যারালেল গ্লোবাল অথরিটি, একটি সমান্তরাল বিশ্ব ব্যবস্থা যেখানে ক্ষমতার কেন্দ্র একটি ব্যক্তি। এখানে দেখা যায় ট্রাম্প এটিকে শান্তির প্রকল্প হিসাবে নয়, বরং একটি ক্ষমতার প্রকল্প হিসাবে রূপ দিচ্ছেন। জাতিসংঘকে দুর্বল মনে করা হচ্ছে, গ্লোবাল সাউথ বিভক্ত, ইউরোপ বিভ্রান্ত, চীন রাশিয়া নতুন জোট বানাচ্ছে। এই অবস্থায় ট্রাম্প নিজেকে সেই শূন্যস্থান পূরণের জন্য প্রস্তুত করেছেন। তার মতে বিশ্বকে শান্তি দিতে পারে একজন শক্তিশালী নেতা, কোনো জটিল প্রতিষ্ঠান নয়। কিন্তু যখন কোনো প্রতিষ্ঠান ব্যক্তি নির্ভর হয়, তখন তার স্থায়িত্ব, তার বৈধতা এবং তার সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব সবই ঝুঁকির মুখে পড়ে। ট্রাম্পের বোর্ড অফ পিস সেই ঝুঁকিই তৈরি করছে। এটিতে যোগ দিলে দেশগুলোকে নিজেদের অভ্যন্তরীণ সংঘাতেও ট্রাম্পকে অনুমতি দিতে হবে। কাল যদি তিনি বলেন কাশ্মীর ইস্যু আমি সমাধান করব, অথবা সিরিয়া ইরান সমস্যার সমাধান আমি করব, তাহলে সেই দেশ কোনোভাবেই তা প্রতিরোধ করতে পারবে না। জাতিসংঘ যেখানে সূত্র, আইন, আন্তর্জাতিক আদালত, কূটনৈতিক চুক্তি এসবকে সম্মান করে কাজ করে, সেখানে বোর্ড অফ পিস কাজ করবে ট্রাম্পের ব্যক্তিগত সিদ্ধান্তে। এছাড়া স্থায়ী সদস্যপদ পেতে $1 বিলিয়ন দিতে হবে, যা বোর্ডটিকে যেন একটি কর্পোরেট ক্লাবের মতো করে দিচ্ছে, যেখানে অর্থ ও আনুগত্যের বিনিময়ে সদস্যপদ পাওয়া যাবে। শান্তি প্রতিষ্ঠার নামে একটি ব্যক্তিকেন্দ্রিক প্রতিষ্ঠান তৈরি হওয়া, এটাই মূল বিতর্ক। কেউ কেউ বলছেন এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ভূ-রাজনৈতিক পরীক্ষা, কারণ এতে একটি দেশের অভ্যন্তরীণ সিদ্ধান্তেও ট্রাম্পের হস্তক্ষেপ বৈধতা পাবে। আর তার চেয়েও বড় বিপদ হল, যে কোনো এক ব্যক্তির মেজাজ, মতামত বা রাজনৈতিক লক্ষ্য বিশ্বের স্থিতিশীলতাকে নষ্ট করতে পারে। তাই বোর্ড অফ পিস আসলে শান্তির উদ্যোগ নয়, এটি একটি নতুন ক্ষমতা কেন্দ্র তৈরি করার প্রচেষ্টা, যা ভবিষ্যতে বৈশ্বিক স্থিতিশীলতাকে আরও অস্থির করে তুলতে পারে। ট্রাম্পের রাজনৈতিক জীবনের অন্যতম বৈশিষ্ট্য হল তিনি কূটনীতিকে অর্থনীতির মাধ্যমে শাস্তি দেওয়ার নীতি হিসেবে ব্যবহার করেন। তার চোখে শুল্ক কেবল একটি আর্থিক নীতি নয়, এটি এক ধরনের অস্ত্র। যে নেতা তার বিরোধিতা করবে বা তার কথার বিরুদ্ধে কথা বলবে, তার দেশের অর্থনীতিকে আঘাত করেই তিনি জবাব দেন। সাম্প্রতিক ঘটনাটি হল ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ যখন প্রকাশ্যে ঘোষণা করলেন যে তিনি ট্রাম্পের বোর্ড অফ পিসে যোগ দেবেন না, তখনই ট্রাম্প প্রতিশোধমূলক স্বরে ঘোষণা করলেন যে ফ্রান্সের ওয়াইন ও শ্যাম্পেনের উপর তিনি 200% শুল্ক আরোপ করবেন। এই হুমকি দেওয়ার মাধ্যমে তিনি শুধু ম্যাক্রঁকে নয়,
পুরো ইউরোপকে বার্তা দিলেন, আমার বিরুদ্ধে গেলে তোমাদের অর্থনীতি ধ্বংস করে দেব। শুল্ক আরোপ করা ট্রাম্পের কাছে একটি প্রথাগত জিওপলিটিক্যাল কৌশল। তিনি পূর্বে চীনের বিরুদ্ধে বিশাল শুল্ক আরোপ করেছিলেন, জার্মানির গাড়ি শিল্পকে শাস্তি দিয়েছিলেন, মেক্সিকোর পণ্য আমদানিকে হুমকি দিয়েছিলেন। তার বিশ্বাস, কোনো দেশের মূল চাপ সৃষ্টি করার সবচেয়ে ভালো উপায় তাদের অর্থনীতিকে আঘাত করা, তাদের রপ্তানি ক্ষতিগ্রস্ত করা এবং তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ বাড়ানো। ইউরোপের ওয়াইন এবং শ্যাম্পেন ফ্রান্সের অন্যতম বৃহৎ রপ্তানি খাত, এবং মার্কিন বাজার তাদের অন্যতম প্রধান ক্রেতা। এতে 200% শুল্ক মানে ফরাসি পণ্যের দাম বাড়বে, বিক্রি কমে যাবে এবং ফরাসি অর্থনীতি বিশাল ধাক্কা খাবে। এটি একটি সরাসরি ইকোনমিক ব্ল্যাকমেইল, অর্থনৈতিক ব্ল্যাকমেইল। কিন্তু এর পিছনে আরও গভীর উদ্দেশ্য আছে। ট্রাম্প চান ইউরোপ তার নেতৃত্বে নত হোক। তিনি ইউরোপীয় ইউনিয়নকে বহুবার দুর্বল বলছেন, ন্যাটোকে অপ্রয়োজনীয় বলেছেন, এবং ইউরোপের নেতাদের সফট বলা তার একটি নিয়মিত কৌশল। তিনি চান ইউরোপ যাতে বিভক্ত থাকে, যাতে আমেরিকার উপর তাদের নির্ভরশীলতা বাড়ে। শুল্ক আরোপের হুমকি সেই বড় পরিকল্পনার অংশ। তিনি জানেন ইউরোপ আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ, তারা সহজে 200% শুল্ক সহ্য করতে পারবে না। কিন্তু এই হুমকি শুধু ইউরোপে বার্তা পাঠায়নি, এটি ভারত, জাপান, কানাডা সব দেশকে মনে করিয়ে দিয়েছে, বোর্ড অফ পিসে যোগ না দিলে অর্থনৈতিক শাস্তির মুখোমুখি হতে পারে। অর্থাৎ শুল্ক এখানে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে। এটি কূটনীতি নয়, এটি এক ধরনের আধুনিক অর্থনৈতিক যুদ্ধ, যেখানে অস্ত্রের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে বাণিজ্য। ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক আচরণ সবসময় ব্যক্তিগত স্তরে আক্রমণাত্মক। তিনি নীতি নিয়ে বিতর্ক করেন না, তিনি সরাসরি মানুষকে আক্রমণ করেন। ম্যাক্রোর ক্ষেত্রে সেটি আরও স্পষ্ট। ম্যাক্রো প্রকাশ্যে ট্রাম্পের বোর্ড অফ পিসকে প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলেছিলেন তিনি জাতিসংঘের বিকল্প কোনো ব্যক্তিকেন্দ্রিক বোর্ডে যোগ দেবেন না। এটি ট্রাম্পকে তীব্রভাবে আঘাত করে, কারণ তার মতে বিশ্বনেতারা তার পরিকল্পনাকে আনুগত্যের সাথে অনুসরণ করবে। যখন ম্যাক্রো বিরোধিতা করলেন, ট্রাম্প এটিকে তার ব্যক্তিগত অপমান হিসেবে দেখলেন। তাই প্রথম প্রতিক্রিয়া ছিল 200% শুল্কের হুমকি। দ্বিতীয় প্রতিক্রিয়া ম্যাক্রোর ব্যক্তিগত সিগন্যাল চ্যাট সবার সামনে প্রকাশ করা। এই ঘটনা শুধু কূটনৈতিক সীমা ভাঙা নয়, এটি আন্তর্জাতিক কূটনীতিতে বিশ্বাস, ব্যক্তিগত সম্পর্ক এবং গোপন বার্তালাপের বিরুদ্ধে এক বড় আঘাত। ট্রাম্প দেখাতে চাইলেন, তুমি যদি আমার বিরোধিতা করো, আমি তোমার ব্যক্তিগত যোগাযোগও প্রকাশ্যে নিয়ে আসব। এটি ভয় দেখানোর কৌশল। তিনি শুধু ম্যাক্রোকে আঘাত করেননি, তিনি পরোক্ষভাবে সব বিশ্বনেতাকে বার্তা দিলেন, আমার সাথে ঝগড়া করলে তোমাদেরও এভাবে অপমানিত হতে হবে। আরেকটি কারণ হল ট্রাম্প ইউরোপের নেতৃত্ব পছন্দ করেন না। ইউরোপীয় ইউনিয়ন বহু বছর ধরে আমেরিকার সাথে সমান কূটনৈতিক অবস্থানে থাকতে চাইছে। ট্রাম্প চান সেই অবস্থান ভেঙে যাক। তিনি চান ইউরোপ যেন তার নেতৃত্বকে মান্য করে। ম্যাক্রোকে অপমান করা সেই বৃহত্তর কৌশলের অংশ। ম্যাক্রো ইউরোপের সবচেয়ে উচ্চ স্বরে কথা বলা নেতাদের একজন। তাকে ভাঙলে ইউরোপের মনোবলও ভেঙে যাবে। ভারত আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করে একটি মৌলিক নীতির ওপর: স্বাধীনতা, নিরপেক্ষতা এবং কৌশলগত স্বাবলম্বিতা। বোর্ড অফ পিসে যোগ দিলে এই তিনজিরই ক্ষতি হবে। প্রথম সমস্যা, ভারতের সার্বভৌমত্ব। বোর্ড অফ পিসে যোগ দিলে ট্রাম্প যে কোনো দ্বিপাক্ষিক বা অভ্যন্তরীণ বিষয়ে বক্তব্য রাখতে পারবেন। ভারত জানে আজ তিনি গাজা সমাধান করতে চান, কাল তিনি বলতে পারেন কাশ্মীর সমস্যাও আমি সমাধান করব। এই ঝুঁকি ভারত কোনোভাবেই নেবে না। ভারত কখনো চায় না আমেরিকা, রাশিয়া, চীন কেউই কাশ্মীরকে আন্তর্জাতিক ইস্যু বানাক। ট্রাম্পের বোর্ডে যোগ মানে সেই দরজা খুলে দেওয়া। দ্বিতীয় বিষয়, ভারতের পররাষ্ট্রনীতির স্বাধীনতা। ভারত যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ হলেও পুরোপুরি আমেরিকার পক্ষে নয়। রাশিয়ার সাথেও বন্ধুত্বপূর্ণ, চীনের সাথে প্রতিযোগিতামূলক, ইউরোপের সাথে কৌশলগত, আরব বিশ্বের সাথে গভীর সহযোগিতা আছে। এই বহুপাক্ষিক কূটনীতি ভারতের শক্তি। বোর্ড অফ পিসে যোগ দিলে ভারতকে ট্রাম্পের ব্লকে দাঁড়াতে হবে, যা ভারতের বিশ্ব কূটনীতিকে সংকুচিত করে ফেলবে। তৃতীয় সমস্যা, চীন। যদি ভারত ট্রাম্পের বোর্ডে যোগ দেয়, চীন এটিকে আমেরিকান সামরিক জোটে ভারতের যোগদান হিসেবে দেখবে এবং সীমান্তে, ভারত মহাসাগরে এবং সার্ক অঞ্চলে চাপ বাড়াবে। ভারত চায় না দুই ফ্রন্টে যুদ্ধের ঝুঁকি তৈরি হোক। চতুর্থ কারণ, ভারতীয় জনমত।
ভারতীয়রা বিদেশি হস্তক্ষেপ ঘৃণা করে কোনো বিদেশি নেতা ভারতের অভ্যন্তরীণ ইস্যু সমাধান করবে এটা ভারত মেনে নেবে না তাই রাজনৈতিকভাবে এটি নিরাপদ সিদ্ধান্ত নয় এই সব কারণে ভারত শিগগিরই স্পষ্টভাবে জানাবে তারা বোর্ড অফ পিসে যোগ দেবে না চাগোস দ্বীপপুঞ্জ ভারত মহাসাগরের কেন্দ্রবিন্দু এখানেই অবস্থিত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়া যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথভাবে ব্যবহার করে এই ঘাঁটিকে বলা হয় আমেরিকাজ আনসিঙ্কেবল এয়ারক্রাফট ক্যারিয়ার কারণ এখান থেকে পুরো মধ্যপ্রাচ্য ভারত মহাসাগর আফ্রিকা ও দক্ষিণ এশিয়াকে নজরদারি করা যায় চাগোস দ্বীপপুঞ্জ ১৯৬৫ সালে যুক্তরাজ্য মরিশাস থেকে আলাদা করে এবং মার্কিন বাহিনীকে ঘাঁটি দেয় কিন্তু আন্তর্জাতিক আদালতের রায়ে বলা হয়েছিল চাগোস মরিশাসেরই হওয়া উচিত অবশেষে যুক্তরাজ্য মরিশাসের সাথে একটি ৯৯ বছরের লিজ চুক্তি সই করে এবার ট্রাম্প বলছেন এটি বড় বোকামি যুক্তরাজ্য চাগোস মরিশাসকে ফেরত দিয়ে পশ্চিমা শক্তিকে দুর্বল করেছে তার অভিযোগ এতে চীন ও রাশিয়া সুযোগ নিতে পারে তার বক্তব্যে স্পষ্ট তিনি চাগোস পুনরায় নিজের প্রভাব বলয়ে আনতে চান এটি যুক্তরাষ্ট্রের কূটনীতিকে কঠিন অবস্থায় ফেলেছে কারণ ট্রাম্পই একসময় এই চুক্তিকে সমর্থন করেছিলেন এখন তিনি উল্টো বলছেন এই মন্তব্যের আন্তর্জাতিক প্রভাব ভয়ঙ্কর প্রথমত ভারত মহাসাগরে নতুন উত্তেজনা তৈরি হবে দ্বিতীয়ত চীন ভাববে যুক্তরাষ্ট্রের চাপে ভারত মহাসাগর আরও সামরিকীকরণ হবে তাই তারাও তৎপরতা বাড়াবে তৃতীয়ত ভারত উদ্বিগ্ন হবে কারণ চাগোস অঞ্চলে আমেরিকা বাড়তি নিয়ন্ত্রণ চাইলে ভারতের নৌ কৌশল চ্যালেঞ্জের মুখে পড়বে এই বিতর্ক একটি ছোট কূটনৈতিক মন্তব্য নয় এটি ভবিষ্যতের সামরিক ভারসাম্যের ভিত্তি বদলে দিতে পারে গ্রিনল্যান্ড কেন চাইছিলেন ট্রাম্প কারণ সেখানে রয়েছে পৃথিবীর বৃহৎ বিরল ধাতু ইউরেনিয়াম নিকেল কপার আর্কটিক তেল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্কটিক সামরিক অবস্থান আর্কটিক এখন নতুন জ্বালানি যুদ্ধের কেন্দ্র ট্রাম্প বলেননি কিন্তু তার দলের অভ্যন্তরীণ নথি বলছে গ্রিনল্যান্ড দখল মানে চীনকে আর্কটিক থেকে সরিয়ে দেওয়া এখন গ্রিনল্যান্ড না পাওয়া মানে তার উচ্চাকাঙ্ক্ষা শেষ নয় এখন তিনি নজর দিচ্ছেন ভারত মহাসাগরের দিকে যেখানে চাগোস ডিয়েগো গার্সিয়া একটি কৌশলগত হীরকখণ্ড এছাড়া আফ্রিকার শিং সোমালিয়া জিবুতি ইরিত্রিয়া এই অঞ্চলেও তিনি নতুন রাজনৈতিক প্রভাব গড়তে চাইবেন কারণ চীন এখানে বড় ঘাঁটি বানিয়েছে তিনি দক্ষিণ আমেরিকার দিকে তাকাচ্ছেন বিশেষ করে গায়ানা ব্রাজিলের উত্তরের এলাকা ভেনেজুয়েলা যেখানে নতুন তেল ক্ষেত্র পাওয়া গেছে পাশাপাশি আর্কটিকের বাকি অংশ কানাডার সাথে তিনি চাপ সৃষ্টি করতে পারেন অর্থাৎ ট্রাম্পের লক্ষ্য শুধু এক জায়গা নয় তার লক্ষ্য হল পৃথিবীর সব কৌশলগত অঞ্চল যেখানে প্রাকৃতিক সম্পদ সামরিক সুবিধা বা ভূ রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র রয়েছে গ্রিনল্যান্ড ছিল তার প্রথম প্রচেষ্টা চাগোস ডিয়েগো গার্সিয়া তার পরের অধ্যায় এরপর তিনি আরও বহু অঞ্চলে প্রভাব বিস্তার করতে চাইবেন